আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমি একই সাথে দুটো রেসিপি শেয়ার করব। রেসিপিটির নাম হচ্ছে কেক ক্যারামেল পুডিং। একই সাথে কেক ও পুডিং খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। সেজন্য সর্বপ্রথম আমি এখানে একটি পেন নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। তবে যদি নন স্টিকের পেন হয় পানিটা অ্যাড না করলেও চলবে। তবে যদি পানিটা দেওয়া হয় কালারটা কিন্তু অনেকটাই সুন্দর আসে। এখন চিনিটা ভালোভাবে গলে আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা পারফেক্টলি গলে এসেছে, চারপাশ দিয়ে হালকা একটু কালারও চলে এসেছে। এ পর্যায়ে একটি চামচ দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এতে সব দিক কালারটা একদমই সমান হবে। এই ক্যারামেলের কালারটা কিন্তু বেশি করা যাবে না, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। সেজন্য কালারটা বেশি করা যাবে না। কতটুকু পরিমাণ কালার রাখবেন তার থেকে এক শিট আগে উঠিয়ে নিতে হবে। আমার হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে সঙ্গে সঙ্গে যে মোল্ডে সেট করব সে মোল্ডে গরম থাকা অবস্থাতেই ঢেলে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থাতে করতে হবে, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। সেজন্য আমি গরম থাকা অবস্থাতেই ঘুরে ঘুরে চার সাইডে সেট করে নিচ্ছি, দেখতে পারছেন। আর ক্যারামেলের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এখন এটি পারফেক্টলি জমাট বাঁধার জন্য আমি সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় আমি 1/2 লিটার দুধ জাল করে নেব। 1/2 লিটার দুধ জাল করে 1 কাপ বানিয়ে নেব, কারণ দুধটা যত ঘন হবে ততই কিন্তু মজার হবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু আপনারা বুঝে শুনে অ্যাড করবেন, যে আপনারা কতটুকু পরিমাণ মিষ্টি খাবেন সে অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে পারেন। এখন একটি চামচের মাধ্যমে আমি ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের মতো কুক করে নেব। আমি এখানে আরও প্রায় 1 মিনিটের মতো কুক করে নিয়েছি, দেখতে পাচ্ছেন পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এখানে দুটো ডিম নিয়েছি। ডিমটা যদি নর্মাল ফ্রিজে থাকে অবশ্যই 30 মিনিট আগে বের করে ডিমগুলোকে স্বাভাবিক তাপমাত্রায় করে নিতে হবে। এখন ডিমগুলোকে ভেঙে আমি একটি পাত্রে ঢেলে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। মিষ্টি খাবারের লবণটা পছন্দ না করে থাকলে এটি স্কিপ করতে পারেন। এখন একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। আমি কিন্তু চিনিটা দুধের ভিতরে দিয়ে দিয়েছি, সেজন্য এখানে কোনো বাড়তি চিনি অ্যাড করব না। এখন এই ডিমটাকে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। তবে খেয়াল করতে হবে ডিমের চার দিয়ে যেন কোনো রকম ফেনা ফেনা না হয়, কিংবা ডিমের কালার যেন চেঞ্জ না হয়ে যায়। তবে আপনারা চাইলে হ্যান্ড উইক্সের পরিবর্তে এরকম কাঁটা চামচ দিয়েও ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন। ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুটো ডিমের জন্য এখানে 1 কাপ দুধই অ্যাড করতে হবে। এটি একদম পারফেক্ট মাপ। আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা থাকতে হবে, গরম দুধ কোনোভাবে এখানে অ্যাড করা যাবে না। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে ডিমের বাজে স্মেল দূর হয়ে যাবে। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে তাহলে আপনারা এখানে এলাচ গুঁড়ো অ্যাড করতে পারেন। এখন একটি চামচের মাধ্যমে এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ কিংবা হ্যান্ড উইক্সের মাধ্যমেও করে নিতে পারেন, তবে আমি সামান্য চামচের মাধ্যমে করে নিচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পারফেক্টলি গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটি মিক্সি বল নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি দুটো স্বাভাবিক তাপমাত্রার ডিম। আর এই ডিমগুলো কিন্তু অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার হতে হবে। এখন এখান থেকে আমি কুসুমগুলোকে আলাদা করে রাখবো। আর অবশ্যই এখানে কিন্তু কুসুমগুলো প্রথমে আলাদা করে নিতে হবে। এখন একটি হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। তবে আপনারা চাইলে এই কাজটি হ্যান্ড উইক্সের মাধ্যমে করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে। 1 মিনিট ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে আবারও ব্লেন্ড করে নেব। এভাবে একটু পর পর কিছুটা পরিমাণ চিনি দিয়ে তারপরে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখানে কিন্তু একবারে অনেকটা চিনি দিয়ে তারপরে ব্লেন্ড করতে যাবেন না, অল্প অল্প করে চিনি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এখানে আমি আরও প্রায় 2 মিনিটের মতো ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন 2 মিনিটের মতো ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দেব উঠিয়ে রাখা ডিমের কুসুমটুকু। এখন আবারও কিছুক্ষণ ধরে ভালোভাবে ব্লেন্ড করে নেব।
দেখতে পাচ্ছেন ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে, একদমই অনেক সুন্দর একটি ফোমি ভাব হয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। আর এখানে কিন্তু অবশ্যই ভ্যানিলা এসেন্সটা অ্যাড করতে হবে। ভ্যানিলা এসেন্সটা যে কোনো সুপার শপ কিংবা বড় মুদি দোকানে পেয়ে যাবেন। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে কিন্তু অবশ্যই রান্নার রেগুলার সয়াবিন তেল অ্যাড করতে হবে, অন্য কোনো তেল অ্যাড করা যাবে না। এখন একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই কাজগুলো কিন্তু অবশ্যই ধাপে ধাপে করতে হবে। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি একের পর এক ঠিক এভাবেই করে নিতে হবে। একবারে সবকিছু দিয়ে কিন্তু ব্লেন্ড করা যাবে না, তাহলে কিন্তু কেকটা বেশি ভালো হবে না। দেখতে পারছেন পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন এটা আমি সাইডে রেখে দেব। পর্যায়ে এখানে বড় ছিদ্রযুক্ত চালনি নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ ময়দা। আর অবশ্যই এখানে কিন্তু ময়দাটা অ্যাড করতে হবে, কোনোভাবে আটা অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কোকো পাউডার 2 টেবিল চামচ পরিমাণ। আর অবশ্যই কিন্তু এখানে কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডের নিতে হবে। আর ভালো ব্র্যান্ডের না নিলে কিন্তু কেক পুডিংটা খেতে বেশি ভালো লাগবে না, সেজন্য অবশ্যই এখানে ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা নেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চা চামচ পরিমাণ। আর কেক বানানোর ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডারটা অ্যাড করতে হবে, এটি কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে চালনি দিয়ে চেলে নেব। শুকনো উপকরণগুলো ভালোভাবে চালনি দিয়ে চেলে নেওয়ার কারণে কেকগুলো কিন্তু অনেকটাই সফট হবে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। তেল অবশিষ্ট অংশটুকু আমি ফেলে দিচ্ছি। এখন ব্লেন্ড করে রাখা দুধটুকুর ভিতরে আমি এখানে শুকনো উপকরণগুলো ঢেলে দিচ্ছি। আর আলতো হাতে এক দিক থেকে আর এক দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই কাজটা কিন্তু আলতো হাতে করতে হবে, আর অল্প অল্প করে ঢেলে দিয়ে এই কাজটা করে নিতে হবে। আর এটি কিন্তু উল্টা পাল্টা ঘোরানো যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এজন্য অবশ্যই আলতো হাতে এক দিক থেকে আর এক দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটিকে আমি সাইডে রেখে দেব। আর এরই মধ্যে দেখতে পাচ্ছেন ক্যারামেলের পাত্রটা একদমই পারফেক্টলি জমাট বেঁধেছে। উপর কাজ যেরকমই করছি কোনোভাবে পড়ছে না। এখন আমি এখানে একটি চালনি দিয়ে দিচ্ছি। এখন ডিম দুধের মিশ্রণটুকু আমি ছেঁকে নেব। আর অবশ্যই কিন্তু বড় ছিদ্রযুক্ত চালনি দিয়ে ছেঁকে নিতে হবে, তাহলে কিন্তু মিশ্রণটুকু পড়তে চাইবে না। আর ছেঁকে নেওয়ার কারণে মিশ্রণটিতে কোনো রকম দানাদার ভাব থাকবে না, সেজন্য অবশ্যই ছেঁকে নিতে হবে। পুডিংটা একদমই স্মুথ হবে। পুডিং এর মিশ্রণটুকু ঢেলে দেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি কেকের মিশ্রণ ঢেলে দিচ্ছি, তবে ভয়ের কিছু নেই। কেকের মিশ্রণটা যেহেতু অনেকটাই হালকা হয়ে থাকে, সেজন্য এই মিশ্রণটা ঢেলে দেওয়ার পরও পুডিং এর মিশ্রণের সাথে কোনোভাবে মিলে যাবে না। এই মিশ্রণটা উপরে ভেসে থাকবে। ভালোভাবে ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পাত্রটাকে ভালোভাবে ড্যাব ড্যাব করে নেব। ড্যাব ড্যাব করে নেওয়ার কারণে ভেতরে কোনো রকম এয়ার বাবলস থাকবে না, সেজন্য কেকটা ফাঁপা ফাঁপা হবে না। ভালোভাবে ড্যাব ড্যাব করে নেওয়া হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আমি পানির ভাপে পুডিং কেকটা বানাবো, সেজন্য আমি সর্বপ্রথম পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভিতরে ইনস্ট্যান্ট পানি আর উপরে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি পুডিং কেকের পাত্রটা দিয়ে বসিয়ে দিচ্ছি। উপরে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢাকনার যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা আমি বুজিয়ে দেব। আপনারা চাইলে এখানে কাগজ কিংবা টিস্যু পেপার দিয়ে বুজিয়ে দিতে পারেন, তবে আমি এখানে লবঙ্গ দিয়ে বুজিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 45 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। এখন উঠিয়ে আমি একটি কাঠের মাধ্যমে চেক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদমই ক্লিন বের হয়েছে, এর মানে এটি পারফেক্টলি হয়ে গিয়েছে। তবে আপনারা যদি 45 মিনিট ভাপ দেওয়ার পরও যদি পুডিং কেকটা না হয় তাহলে সমস্যা নেই, আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেবেন, এতে পারফেক্টলি হয়ে যাবে। এখন আমি এটি উঠিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই কেকটাকে আমি ডিমোল্ড করে দেখাবো, সেজন্য সর্বপ্রথম আমি একটি নাইফ নিয়েছি। নাইফ নিয়ে চারোচারটা আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার কারণে পুডিং কেকটা যখন ডিমোল্ড করতে যাব অতি সহজেই ডিমোল্ড হয়ে যাবে। ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন উপরে আমি একটি প্লেট বসিয়ে ঠিক উপর করে নিয়েছি। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন।
এটি অতিথি আপ্যায়নের জন্য একদম পারফেক্ট একটি ডেজার্ট। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।